জাগুক চোখ কচলাতে কচলাতে উঠেই সোজা হাঁটা ধরলো। তে পিছন পিছন আসতেছে। আরে কি আজব, আমাকে নিবেন না? জাগুক হেঁটেই চলেছে। অনেক দূর হেঁটে অবশেষে গাড়ির দেখা পেল তারা। বাসে উঠে শান্তির নিঃশ্বাস ফেললো দুইজনে। উফ, খুব বাঁচলাম। তে ঘুমাচ্ছে শান্তিতে। জাগুক তের হাতে ঠিক তেমন করে চিমটি কাটলো যেমন করে তে সকালবেলা ওর পায়ে কেটেছিল। তে এক চিৎকার দিয়ে চোখ মেলে তার হাতের দিকে তাকালো। জাগুক না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে আছে। আপনি একটা অসভ্য লোক। তুমি কম নাকি? আগে চিমটি কে দিছিল? তে আর কিছু বলতে পারলো না, চুপ করে থাকলো। আর কোনোদিন আমাকে চিমটি দিলে তোমার চামড়া উঠাই নিব আমি। সে চামড়া বিক্রি করে বিয়ার কিনবো। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না, কারণ বাসের পুরো ভাড়াটা জাগুক দেবে। এখন বাড়াবাড়ি করলে বাস থেকে নামিয়ে দেবে আমাকে, রেখেই চলে যাবে। ঢাকায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। তে বাস থেকে নেমে এক দৌড় মারলো। আজব তো, ভাড়া দিয়ে এত দূর থেকে আনলাম, একটা ধন্যবাদও দিল না, স্টুপিড গার্ল। টিউশনে আজও মিস হয়ে গেল। 3:50 বাজে টিয়াদের বাসার সামনে এসে হাঁপাচ্ছে তে। দরজায় নক করতেই টিয়ার মা এসে দরজা খুললেন। তে দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে ভেতরে চলে গেলেন। তারপর টাকা নিয়ে এসে বললেন, নাও 1000 টাকা। তে টাকাটার দিকে চেয়ে তারপর টিয়ার মায়ের দিকে তাকালো। উনি বললেন, আর টিয়াকে পড়াতে হবে না, এত মিস দিলে টিয়ার পড়ায় ডিস্টার্ব হয়। তে এই মাসের প্রথম দিন আসেনি, ওর শরীর খারাপ ছিল বলে। কাল আর আজও আসেনি পিকনিকের কারণে। তাই উনি বললেন আর যেন না আসে। মাসের অর্ধেক দিনের বেতন তের হাতে ধরিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন উনি। তে টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। তার মানে এখন তার প্রতি মাসে 6000 টাকা হবে সংসার চালানোর জন্য। বাকি 2000 টাকা আরেকটা টিউশনি খুঁজতে হবে আমাকে, যে করেই হোক। ভাবতে ভাবতে তে হেঁটে বাকি দুটো টিউশনি করাতে চলে গেল। জাগুক বাসায় ঢুকতেই দেখলো ইউনো আর সুগা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। জাগুক জ্যাকেটটা খুলতে খুলতে চলে গেল। ইউনো আর সুগাও পেছন পেছন গেল। হোয়াট? তুই কাল কোথাও উধাও হয়ে গেছিলি? আর তে মেয়েটাও তো নাকি উধাও হয়ে গেছিল। বাস নষ্ট হয়ে গেছিল, আমি বাইরে বের হতেই ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু হয়ে গেল। পরে তাকায় দেখলাম বাস উধাও। ইউনো আর সুগা প্রকোচকে 2 মিনিট জাগুকের দিকে তাকিয়ে থেকে চলে গেল। নির্ঘাত ভেবে নিছে আমার আর তের মাঝে কিছু চলতেছে। এবার প্রতি পদে পদে খোঁজাবে বেয়াদব কুলায়। ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসলো জাগুক। বোয়া দরজায় টোকা দিয়ে বলল, খাবার রেডি। আজ মুরগির কোরমা পোলাও রান্না হয়েছে। জাগুক বলল, খিদে নেই, রাত 12টার দিকে খাবো। আজ তের মন খারাপ অনেক। আলু দুটো হাতে নিয়ে তাকিয়ে আছে সে। খরচ আরো কমিয়ে দিতে হবে। টিউশনি তো বললেই পাওয়া যায় না, আর কত কাঠখড় পরিয়ে আরো একটা টিউশনির ব্যবস্থা করতে হবে। কিসব ভেবে আলুগুলো রেখে দিল সে। একটা ছোট পেঁয়াজ কেটে 2 টুকরা করে মরিচ একটা নিয়ে ভাত রেঁধে সেটাই খেলোতে। কাল আলু ভর্তা করব আর ভাত। তরকারি আগে 4 দিন পর পর কিনতাম, কোনোদিন ঢেঁড়স, কোনোদিন করলা, কোনোদিন বেগুন। এবার মনে হয় সপ্তাহে একবার কিনেও কঠিন হয়ে যাবে। ভাতে পানি ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিপটি করে খেলোতে। এটা নতুন না, এরকম আরো কত খেয়েছে। আশ্রম থেকে বের হওয়ার পর তো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি তার। তারপর জুটেছে পান্তা ভাত আর নুন। এসব ভেবে কাজ নেই, জীবন এমন করে চলে এসেছে। বাস্তবতাকে মানতে আমি বাধ্য। বাকি ভাত ঢাকনা দিয়ে রেখে দিলতে। বাসায় ফ্রিজ নেই, তাই পানি দিয়েই রেখেছে ভাত। কাল সকালে কি ভার্সিটিতে যাবে। জামাটা ধুয়ে বাসার সামনে উঠোনে দিয়ে আসে, বিছানায় গিয়ে শুয়ে পড়লোতে। সকাল সকাল উঠে পান্তা ভাত নিল, পেঁয়াজের দিকে তাকিয়ে দেখলো আর 3টা আছে। এখন আর খাওয়া যাবে না, রাতে এসে আলু ভর্তার সাথেও তো পেঁয়াজ দিতে হবে। কাঁচামরিচ নিয়ে নুন কষলিয়ে খালি সাদা ভাত খেয়েই বের হলোতে। পানি দিয়েই খেলো, না হলে গলায় বারবার আটকে যায় খালি ভাত। ভার্সিটিতে আসলেই জিমিন চেপে ধরলো তেকে। কিরে, তুই কোথায় ছিলি? কই গেছিলি? তোদের বাসের কি হয়েছিল? 100টা প্রশ্ন করে বসেছে সে। তে সবটা খুলে বলল। ব্রেক টাইমে ক্যাম্পাসে বের হতেই তে মুখোমুখি হলো জাগুকের সাথে। জাগুক চশমা ঠিক করে ওর দিকে তাকিয়ে বেঞ্চে দিয়ে চলে গেল। জাগুকের দিকে তের তাকানো দেখে জিমিন বলল, এমন করে তাকাস কেন? খেয়ে ফেলবে নাকি? পারলে তো মরিচ চিটিয়ে খেয়ে নিতাম বিয়াদবটারে। ওর জন্য কাল আমার লেট হয়েছে, থেকে যেতে হয়েছে রাঙামাটিতে। তার উপর টিয়ার মা আমার টিউশনটাও অফ করে দিছে। তে তুই থাক, আমি একটু আসতেছি, আমার বাবা এসেছে ভার্সিটি ফিস দিতে। আচ্ছা, তুই ফিস দিবি না? ফিস? ফিস কত? 3000 টাকা। তের মুখটা ফ্যাকাশে করে বলল, ও বাই। জিমিন চলে গেল। তে তে পেছনে তাকিয়ে দেখলো জেনি আর তার সাথে 6-7টা মেয়ে দাঁড়িয়ে আছে। জেনি হেসে বলল, আজ না আমি সবাইকে ট্রিট দিচ্ছি, ভাবলাম তোমাকেও দেই। ধন্যবাদ, তার দরকার নেই। আহা, এমন করছো কেন?
সেদে সেদে খাওয়াতে চাচ্ছি আমি, আর তুমি না করছো? তা হবে না, তোমাকে যেতেই হবে। জেনি তের হাত ধরে জোর করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসলো। খাবার অনেকগুলো অর্ডার করলো। তে এক প্লেট ফুচকার দিকে তাকিয়ে আছে। জীবনে ফুচকা খায়নি সে, খেতে কেমন কে জানে। মুখে দিয়ে বেশ স্বাদ পেল, খুশি হয়ে খেলো সে, আর ভাবলো জেনি এতটাও খারাপ না। খাওয়া শেষে সবাই উঠে চলে যেতে থাকলো। ওয়েটার এসে তের হাতে বিল ধরিয়ে দিল, 1000 টাকা বরাবর। তে বলল, বিল তো জেনি আপু দেবে। কে বলল? তে, তুমি আমাদের ট্রিট দিছো, বিল আমি কেন দিব? কিন্তু মাত্রই তো আপনি বললেন ট্রিট দিতে আনছেন। জেনি হেসে দিল, সাথে বাকিরাও হাসলো। শুনেছো মেয়েটার কথা? কানে কি কম শোনো? তুমিই তো বললে আমাদের ট্রিট দেবে। সবাই একসাথে বলল, হ্যাঁ তে বলেছে ট্রিট দেবে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন কেন? প্রিয়াঙ্কা ম্যাম পাশ দিয়ে যাচ্ছিলেন, গোলমাল দেখে ক্যান্টিনে ঢুকে বললেন, কি হয়েছে? জেনি বলল, ম্যাম দেখুন না, এই মেয়েটা আমাদের সবাইকে বলল ওর বার্থডেতে ট্রিট দেবে। আমরা খেয়ে ওঠার পর এখন বলতেছে বিল নাকি আমি দিতাম। সবাই জেনির কথাই সাপোর্ট করলো। ম্যাম বিশ্বাস করুন, আমি এটা বলিনি। তে, একা তুমি সত্যি বলতেছো আর বাকিরা মিথ্যা বলতেছে, এটা তো আমি মানতে পারি না। টাকা পে করে যাও, আমি কোনো গোলমাল চাই না। ম্যাম আমার কাছে তো এখন টাকা নেই। ওয়েটার বলল বাসা থেকে নিয়ে আসতে। তে চুপ করে থেকে বেরিয়ে গেল। বাসায় এসে আলমারি থেকে 1000 টাকার নোট নিয়ে চোখের পানি মুছে আবারও ভার্সিটিতে ফিরে আসলো। বিল পে করে দাঁড়িয়ে আছে সে। জেনি হাসতে হাসতে চলে যাচ্ছে। তে আর কান্না থামাতে পারছে না, কাঁদতে কাঁদতে চলে গেল ভার্সিটি থেকে। জাগুক ডেকে দেখলো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সে। জেনি জাগুকের পাশে বসে হাসতেছে অনবরত। কি হয়েছে জানো, আজ ওই ডেকে টাইট দিছি। কি করেছো? ওকে বলছি আমি ট্রিট দেবো, তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড খেয়ে দিয়ে বলে দিছি ও বলেছিল ট্রিট দেবে। সবাই আমার সাথে ওকে মিথ্যাবাদী বানাই দিছে, তারপর ও বাধ্য হয়ে বিলটা দিছে। এভাবে কারো টাকা নিয়ে মজা করা ঠিক না। আরে বাদ দাও, মেয়েটা বেশি লাফাই, ভাব দেখাই, আর জীবনেও ভাব দেখাবে না, দেখিও। সে বাসায় ফিরে আসলো। মানুষ কেন আমাকে ঠকায়? আমার সাথেই কেন সবসময় এমন হয়? আলমারিতে আর 4000 টাকা আছে। টিয়ার মায়ের দেওয়া 1000 টাকা নিয়ে বিল পে করেছে সে। আগের ওই 4000 টাকা থেকে কাল 3000 টাকা ভার্সিটির ফিস দিতে হবে। কালই লাস্ট ডেট, আর থাকে 1000। আমি এই টাকা দিয়ে কিভাবে পুরো মাস চালাবো? 4টা বাজে। তে ফ্লোর থেকে উঠে মুখ ধুয়ে ওড়না হাতে নিয়ে টিউশনিতে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরেই দেখলো কণিকা আপু রান্নাঘরে। দেখে দেখে বলল, ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছিস, তোর সাথে আমার কথা আছে। কি আপু? তোকে যে 1000 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, আমার ইমিডিয়েটলি এখন টাকাগুলো লাগবে। আমার বাবার অসুখ, 20,000 পাঠাতে হবে বিকাশে। 19,000 জোগাড় করেছি, আর 1000 লাগবে। তে চুপ করে থেকে 4000 থেকে 1000 নিয়ে দিয়ে দিল কণিকা আপুকে। বাকি 3000 কাল ফিস দিয়ে দেবে। হাতে আর একটা পয়সাও বাঁচবে না, না খেয়ে মরে যাব। আর কিছুই করার নেই, ভাগ্য তো আমার এমনই। আমি বারবার ভুলে যাই, আর মানুষ ঠকিয়ে মনে করিয়ে দেয় আমি এতিম, আমি অসহায়, আমি বোকা। আজ আর রান্না করলো না তে, না খেয়েই ঘুমিয়ে পড়লো। খিদা লেগেছিল, কিন্তু 2 বেলা এভাবে খেলে তো একটা দিন আসবে এক বেলাই জুটবে না। তাই এখন থেকে শুধু এক বেলাই খাবে। কোনোদিন দুপুরেতে খাবার খায় না, এক বেলার খাবার বাঁচাই। আর এখন 2 বেলায় খাবার বাঁচাতে হবে। তাও চলবে কিনা কে জানে। ঘরে চাল, পেঁয়াজ 3টা, আলু 4টা ছাড়া কিছুই নেই। হাতে একটা টাকাও নেই। আমি মরে যাই না কেন আল্লাহ, আমাকে তুলে নাও না কেন। পরের দিন সকালে পানি 3 গ্লাস আর একটা বিস্কুট খেয়ে বের হলো তে। ভার্সিটিতে এসে ফিস জমা দিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে সে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কেউ দেখার আগেই মুছে ফেলতেছে। কাউকে দেখিয়ে কি লাভ? কোনো লাভ নেই। আমার মতো কপাল পোড়াকে মানুষ আর কিসের সহানুভূতি দেখাবে? উল্টো ঠকায় বারবার। কিরে, তোর চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? সকালে কিছু খেয়ে আসিসনি? তে হাত দিয়ে চোখ মুখ মুছে বলল, হ্যাঁ রে, খেয়েছি। রুটি ভাজি আর ডিম। ও, তেমন যেন তোর মুখটা শুকনো লাগতেছে, কিছু খাবি? চল। না, খিদে নেই। তাই বারবার পানি খাচ্ছিস? গলা শুকাই তাই খাই, আর কিছু না। একটা মেয়ে পাশের সিটে বসে বার্গার খাচ্ছে। তে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মানুষ কত সুখে থাকে, আর আমি সুখ কি তা জানিই না। সুখের সন্ধান করলেই ঠকে যাই। ব্রেক টাইমে তে আর জিমিন ঘাসের উপর এসে বসলো। জিমিন আইসক্রিম খাচ্ছে, তেকে 100 বার বলতেছে খেতে, তাও সে মানা করে দিছে। ক্যাম্পাসে থাকা সবাই কিছু না কিছু খাচ্ছে। তে ঘাসের দিকে তাকিয়ে বসে আছে। ওদের দিকে তাকালেই কষ্ট লাগবে, তার টাকা নেই কেন এই ভেবে। পানির বোতলে পানি শেষ। তে বোতলটা নিয়ে ক্যান্টিনের বাইরে ফিল্টারের সামনে এসে বোতলটা ভর্তি করে নিল।
পেছন ফিরতেই দেখলো জাঙ্কুকও এসেছে বোতলে পানি নিতে। জাঙ্কুক তেয়ের চোখ মুখ দেখে অবাক হয়ে গেল। মনে হয় অনেকদিন কিছু খায় না এমন। তারপর চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তে ক্যাম্পাসের দিকে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, হাঁটা সম্ভব হচ্ছে না। তাও গিয়ে জিমিনের পাশে এসে বসলো। সকাল থেকে পানি খেতে খেতে আর মন চাচ্ছে না, বিরক্তি এসে গেছে। বোতলের দিকে তাকিয়ে বসে আছে সে। জিমিন ওর পাশে বসে ফোনে কথা বলতেছে। তের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে বোতলের উপর গিয়ে পড়লো, সাথে সাথে মুছে নিল সে। জিমিনের দিকে তাকালো। জিমিন খেয়াল করেনি, ভালো হয়েছে। খেয়াল করলে তো মাথায় উঠবে ব্যাপারটা। জাগুক থেকে কাঁদতে দেখে ফেললো। কি ব্যাপার? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদে কেন? মনে হয় যে নিজে ধুলাই দিছে সেই 1000 টাকার জন্য কাঁদে। না ইউনো, 1000 টাকার জন্য কেউ ক্যাম্পাসে বসে চোখের পানি ফেলে না। নয়তো বিএফ এর সাথে ঝগড়া হয়েছে, এমন কিছু হয়তো হবে। বাদ দে। তে আজ তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ব্যাগে একটা টাকাও নেই। আস্তে আস্তে হেঁটে পিউদের বাসার দিকে যাচ্ছে। তাকে আজ তাড়াতাড়ি পড়িয়ে বাসায় ফিরে আসবে। শরীর বেশি খারাপ লাগতেছে। সেই পথ দিয়ে যাওয়ার সময় তের মনে পড়লো জাঙ্কুকের কথা। সবসময় এই পথে এসে ওর পথ আটকায় জাঙ্কুক। তে এদিক ওদিক তাকিয়ে হাঁটতেছে। তখনই গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো। জাঙ্কুক গম্ভীর হয়ে তের দিকে তাকিয়ে আছে, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। তে নিচের দিকে তাকিয়ে চলে যেতে নিতেই জাঙ্কুক বলল, তখন কাঁদছিলে কেন? তে থেমে গিয়ে বলল, আপনার কি বিয়ের ছেঁকা দিয়েছে বুঝি? তে কিছু না বলে হাঁটা ধরলো। জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে নিজের দিকে ফেরালো। বলো। আপনাকে কোনো কথার জবাব দিতে বাধ্য না আমি। আমার হাত ছাড়ুন। তে টানাটানি করতেছে। তার হাত জাঙ্কুক শক্ত করে ধরে তাকিয়ে আছে ওর উত্তর পাওয়ার জন্য। আপনি আমার হাত ছাড়ুন। তে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। তারপর সব অন্ধকার। নিমেষেই জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিতেই জাঙ্কুক তের হাত টেনে ধরে ওকে ধরে ফেললো। জাঙ্কুক বুঝতেছে না কি হয়েছে তের। তে তে কথা বলতেছে না দেখে জাঙ্কুক ওকে হসপিটালে নিয়ে আসলো। হাতে ক্যানোলা লাগিয়ে ডক্টর একটা স্যালাইন দিয়ে দিছে। তারপর বললেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না নাকি? জাঙ্কুক তো জানেও না তে খাওয়া দাওয়া করে না কেন। তে চোখ মেলে দেখলো সে হসপিটালে বেডে, আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর ডক্টর এসে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? তে বলল, ভালো। উনি তের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। তে ভয়ে শেষ। না জানি কত বিল এসেছে। কি দরকার ছিল আমাকে হসপিটালে ভর্তি করানোর? আমাকে কে করেছে ভর্তি? আমার মনে হয় ওনার নাম জিয়ন জাঙ্কুক। কাগজে লেখা আছে, দেখে নিন। তে কাপা কাপা হাতে কাগজটা ধরে তাকালো। বিল পে করা আগে থেকেই। ডক্টর বললেন ওষুধগুলো কিনতে। তে হসপিটাল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। আর ভাবতেছে, যার হাতে একটা টাকাও নেই সে কিনা কিনবে ওষুধ। এটা তো বিলাসিতাকেও হার মানাবে। কাগজটা মুড়িয়ে রোডে ফেলে দিল তে। এই মেয়ে। তে ভয় পেয়ে পেছনে তাকালো। জাগুক চোখ বড় করে বলল, প্রেসক্রিপশন ফেলে দিয়েছো কেন? আমি ওষুধ সব কিনে এনেছি। এটা দেখে কখন কোনটা খাবা এটা জেনে নিতা, ফেললে কেন? তে কি বলবে বুঝতেছে না। জাগুক ওষুধের প্যাকেটটা তের হাতে ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ থেমে বলল, যাও বাসার দিকে যাও। তে মাথার ঘাম মুছতে মুছতে বলল, কয়টা বাজে? 3:20। কেন? ভাই। তে কিছুটা জোরেই হেঁটে পিউদের বাসার দিকে রওনা হলো। জাগুক পেছন পেছন একটু গিয়ে বলল, কোথায় যাও তুমি? তে জাগুকের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেল। এই মেয়েটা ধন্যবাদও দিতে জানে না। জাগুক মুখ বাঁকিয়ে বাসায় ফিরে আসলো। আন্টি, আপনার চেনা জানা কেউ আছে যাদের টিউটর লাগবে? জানি না ঠিক। কেন, তুমি পড়াবে? হ্যাঁ আন্টি, যদি বলতেন তাহলে আমার উপকার হতো। আচ্ছা, পেলে জানাবো তোমাকে। পিউকে পড়িয়ে তে এবার গেল আকাশদের বাসায়। আকাশ 3য় শ্রেণীর ছাত্র। তাকে পড়িয়ে এবার তে আর হাঁটতে পারছে না, মনে হয় এখনই পড়ে যাবে। তাও আস্তে আস্তে হেঁটে বাসায় ফিরলো। বড় বড় শ্বাস নিতে নিতে পানি নিয়ে খেয়ে বিস্কুট মুখে দিল। সাথে সাথে বমি এসে গেল। সকালে একটা বিস্কুটের পরে আর কোনো খাবার পেটে পড়েনি। বমি হওয়ারই কথা। বাথরুম থেকে বেরিয়ে তে কেঁপে কেঁপে রান্নাঘরে গিয়ে ভাত বসালো আর আলু সিদ্ধ করতে দিয়ে এসে বিছানায় বসলো। কিরে জাঙ্কুক, কি ভাবছ এত? আসলে সুগা ভাবতেছি তে মেয়েটা মনে হয় কিছু লুকাচ্ছে। লুকালেও কি না লুকালেও কি, তোর কি তাতে? সেটাই, আমিও না। কোথাকার কোন মেয়ের জন্য ভাবতেছি, কোথায় সময় নষ্ট। জাঙ্কুক রুমে এসে আলমারি থেকে টি শার্ট নিতে গিয়ে ফ্লোরে কি যেন ঝুনঝুন করে শব্দ করে পড়লো। জাঙ্কুক নিচে ঝুঁকে হাতে নিয়ে দেখলো সেই নীল কাচের চুড়ি, যেটা সেদিন জাঙ্কুক ঘাস থেকে নিয়েছিল। এটা তো তের। জাঙ্কুক চুড়িগুলো ময়লা ঝুড়িতে ফেলে দিল, আবার কি মনে করে সেগুলো তুলে এনে ড্রেসিং টেবিলের উপর রাখলো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কাল বৈশাখী হতে পারে। বৈশাখ মাস তো। তে জানালা সব আটকে বসে আছে।
কণিকা আপু ডিউটিতে, মিমাবুকে তো দেখি না অনেকদিন। কারেন্ট চলে গেল। অনেক খুঁজে মোমবাতি জ্বালিয়ে বসলো তে, মোমবাতিটা নিভার আগেই সব সেরে ফেলতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাত রেঁধে নিল তে। আলু ভর্তা করে খাটের উপর বসে পেট ভরে ভাত খেলো। এবার ভালো লাগতেছে। আর আলু 2টা আছে, পেঁয়াজ 2টা, কাল চলবে। পরশু কি করব? কেউ তো ধারও দিবে না। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়লো তে। মেঘ খুব জোরে জোরে ডাকতেছে। জাঙ্কুক বারান্দার গ্লাস খুলে বের হয়ে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ভিজতেছে। কি গো মা, ভালো আছো? ভালো তো থাকবেই, তোমার ছেলে সবসময় তোমার খেয়াল রাখে। মা জানো, আমার না কেন জানি আজ মন ভালো নেই। কি কারণে ভালো নেই ঠিক বুঝতে পারতেছি না মা। তুমি জানো মা? জানো, বাট বলবে না, কারণ তুমি চাও আমি যেন নিজের মন খারাপ নিজেই ঠিক করি, কারোর হেল্প না নিয়েই। হ্যাঁ, বেশি ভিজবো না, এভাবে বকা দিতে হবে না আমাকে। বৃষ্টি কমে গেছে। জাঙ্কুক হাত দিয়ে চুলের থেকে পানিগুলো ছাড়তে ছাড়তে বের হয়ে রুমে ফিরে আসলো। তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ওই মেয়েটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। বেয়াদব একটা মেয়ে, কথা শুনে না একদম। কত বড় সাহস হলে মানুষ প্রেসক্রিপশন রোডে ফেলে দিতে পারে। সকাল হতেই যে উঠে পড়লো। আজ আর ভার্সিটিতে যাবে না ঠিক করেছে। বই নিয়ে পড়তে বসলো। তারপর মনে করলো বাসায় থাকলে তো খিদা লাগবে বারবার, তার চেয়ে বরং ভার্সিটিতে যাই, জীবনের সাথে কথা বললে বেশ লাগবে। খিদা লাগলেও টের পাবো না। কালকের পান্তা ভাত নুন দিয়ে মেখে খেয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে নিল তে। বড় এক বোতল পানি নিয়ে বের হলো। বাসা থেকে বের হওয়ার আগেই দেখা হলো কায়ের সাথে। উনি থেকে দাঁড়াতে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য দাঁড়াতে বলেছি। জি বলেন। পাশের একটা কলেজের 2টা মেয়ে এখানে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। ওরা বলেছে 1 বছরের টাকা অ্যাডভান্সও করে দিতে পারবে। তুমি তো 2 মাসের ভাড়া দাওনি এখনো। 1 মাসের মধ্যে 2 মাসের টাকা জোগাড় করে দাও, না হলে আমি তোমাকে বাদ দিয়ে ওই 2টো মেয়েকে বাসা ভাড়া দিয়ে দেব। বুঝেছো আশা করি। তে চুপ করে থেকে বলল, আচ্ছা। চুপচাপ হেঁটে যাচ্ছে তে। আজকে যে করেই হোক একটা টিউশনি খুঁজে বের করতেই হবে। ভার্সিটিতে এসে জিমিনকে অনেক খুঁজলো, ফকিন্নি আজও আসে নাই। ওরে ছাড়া আমার একটু ভালো লাগে না। তে গালে হাত দিয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল যে বৃষ্টি হয়েছিল তার কারণে ক্যাম্পাসের গাছ সবুজ থেকে আরো সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে, মনে হয় সকল গ্লানি দূর হয়ে গিয়েছে। দূরে তাকাতেই তে চোখে পড়লো একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। তে খুশিতে আটখানা হয়ে মুখটা তুলে ভালো করে দেখলো গাছটা। আরে, এটা তো এতদিন দেখি নাই আমি। যাওয়ার সময় কাছে গিয়ে একবার দেখে আসবো। তে আবার ক্যাম্পাসের মাঝখানে বটগাছটার দিকে তাকালো। জাঙ্কুক বটগাছের তলায় সুগা চেহুব ইউনু আর বোগামের সাথে হাসি ঠাট্টা করতেছে। তে ওদের দেখে ভ্রু কুচকে চোখ ফিরিয়ে নিল। কিরে জাঙ্কুক ভাই, কাউকে খুঁজতেছিস নাকি? না তো, ক্যাম্পাসটা দেখতেছি, ভালো লাগতেছে। সুগা আর চেহুব দাঁত কেলিয়ে চোখ টিপে বলল, অনেক জোস। তে ক্লাস থেকে বের হচ্ছে না। জিমিন নেই, শুধু শুধু ক্যাম্পাসে গিয়ে কি লাভ। তাই সে একা বসে আছে ক্লাসে। সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছে। অবশ্য ক্লাসেও কয়েকজন আছে, তারা তাদের কাজে ব্যস্ত। কেউ পড়তেছে, কেউ গান গাইতেছে, কেউ বা খাচ্ছে। জাঙ্কুক ভাই, তোমার চোখ কিনে আসতেছে। জাঙ্কুক সানগ্লাসটা পরে শাড়ির হাতা উঠাতে উঠাতে তেদের ক্লাসরুমের দিকে চলে গেল। কিরে, জেনির কথা শুনে জাঙ্কুক ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে কেন গেছে? কি হলো বোগাম, জাঙ্কুক কই? আমাকে দেখে নাই নাকি? ওর সাথে আমার কিছু কথা ছিল। না আপু, জানি না তোমাকে দেখেছি কিনা। মনে হয় ওয়াশরুমে গেছে। ও আসলে বলবো তোমার সাথে কথা বলতে। ওকে ফাইন। জাঙ্কুক ক্লাসরুমে ঢুকে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই জাঙ্কুককে দেখে তাদের কাজ ফেলে তাকিয়ে আছে। তে জাঙ্কুককে দেখেনি, চুপচাপ টেবিলে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে সে। কৃষ্ণচূড়া গাছটা তাকে টানতেছে, ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া। আজ অনেকগুলো ফুল কুড়িয়ে নিব যাওয়ার পথে। এসবের জন্য আসো এখানে? পড়ালেখা নাই তোমাদের? কোথায় বসে থাকো তোমরা? তে চমকে মাথা তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ওর দিকে তাকাতে তাকাতে চলে গেল। তে কিছু না বুঝে পাশে তাকিয়ে দেখলো সবাই বই নিয়ে পড়তে বসে গেছে। যারা খাচ্ছিল এতক্ষণ, তারা খাবার হাতে রেখেই গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। আজব তো লোকটা, এমন করে কেন? এত বড় সাহস আমাদের ক্লাসে এসে আমাদেরই ধমক দেয়। কে জাঙ্কুক, ফার্স্ট ইয়ারের ক্লাসে গেছিলি কেন? কেউ পড়ালেখা করে না ঠিক মতো, তাই ধমক দিয়ে আসলাম। তোর জরিনা এসেছিল, বলছে তোর সাথে নাকি কিসের কথা আছে। উফ, আচ্ছা আমি কি মেয়েটাকে বলছি আমি ওরে লাইক করি ল্যাপ করি? তাহলে এরকম করে আমার পেছনে লেগে আছে কেন? শোন জাঙ্কুক, জেনির মতো অনেক মেয়েই তোর জন্য পাগল, সবাই তো আর গলায় ঝুলতে পারে না। জেনির দাপট বেশি, তাই তোর কুলিও উঠে গেছে কতদিন পর তো। নো ওয়ে, আমি জীবনেও ওরে বিয়ে করব না।
ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছুটি হয়ে গেছে। তে টিউশনির দিকে যাচ্ছে, তারপর মনে করলো এখনো 30 মিনিটের মতো সময় আছে। আমি কি কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে আসি বরং। তে গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। কি অপূর্ব, এত সুন্দর কেন? লালে লালে হয়ে আছে চারদিকটা। তে কিলকিল করে হেসে নিচে বসে ঝরে যাওয়া ফুলগুলো কুড়াতে লাগলো। গোটা ফুলও নিচ্ছে, আবার ঝরে যাওয়া পাপড়িও নিচ্ছে। ব্যাগের একটা সুতা খুলে ঝুলতেছে কদিন ধরে। তে সেটা ছিঁড়ে নিয়ে ফুলগুলো গোড়ায় গিট্টু দিয়ে দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাউন বানালো। তারপর সেটা মাথায় দিল। সুতোটা মাথায় লাগিয়ে কানের নিচ দিয়ে নিয়ে গলার পেছনে গিট্টু দিয়ে আটকালো। আয়না হলে ভালো হতো, দেখতে পারতাম আমাকে কেমন লাগতেছে। তারপর তার নজর পড়লো দূরে একটা লেক। সেখানে এসে পানির উপর মাথা নিয়ে দেখতে লাগলো নিজেকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং আমার। অবশ্য গায়ের রঙের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আশ্রমের সেই মাটা বলেছিল আমার গায়ের রং নাকি উজ্জ্বল শ্যামলা। আমার মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিক। কাজল তো দূরেই থাক। অবশ্য একবার আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, হিহি, সেটা ছিল মজার ঘটনা। মিমাপু বিটের তরকারি রান্না করেছিল। উনি বিট কাটার সময় আমি একটা ছোট্ট বোতলে চিবিতে করে বিটের রস নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেই রং লাগিয়েছিলাম ঠোঁটে। আমাকে কি সুন্দর লাগতেছিল সেদিন। লিপস্টিক দিলে মেয়েদের অনেক সুন্দর লাগে। দেবানিতে নিজের প্রতিচ্ছবি দেখে হাসতেছে। তার বাসায় আয়না নেই, ফোনের ক্যামেরায় মাঝে মাঝে নিজেকে দেখে সে। আজ পানিতে দেখতেছে। দুনিয়ায় এত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি তো তাদের নখেরও যোগ্য না। মুখটা ফ্যাকাশে করে হাত দিয়ে তে পানিটা খোলা করে দিয়ে উঠে আসলো। জাকুব বাইক নিয়ে সেই পথ দিয়ে বাসায় ফিরতেছিল। দেখে দেখলো গাছের নিচ থেকে নিজের ব্যাগটা নিতেছে। ও ওখানে কি করে? জাকুব বাইক থেকে নেমে তাকিয়ে আছে তের দিকে। তে জাকুবকে দেখেই থেমে গেল। জাকুবকে দেখে তে ফিরে তাকাতেই ওকে দেখে জাকুব কিছুটা চমকে গেল, কারণ ওর মাথায় খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার একটা ক্রাউন। বাজারে কত ফুলের ক্রাউন দেখেছে সে, গোলাপ, গাঁদা, আরো কত কি, তবে এমনটা সে প্রথম দেখলো। প্রকৃতির পরীরা যেমন কৃত্রিম পণ্যের বাইরে সাজে ন্যাচারালি, ঠিক তেমনটা আজ তেকে লাগতেছে। তে নিচের দিকে তাকিয়ে হেঁটে চললো। জাকুব সামনে গিয়ে ওর পথ আটকালো। তে বিরক্ত হয়ে তাকিয়ে আছে জাকুবের দিকে। সে কিছু বলার আগেই জাকুব বলল, ওষুধ খেয়েছিলা? হুম। বেশ। জাকুব বাইক নিয়ে চলে গেল। আর একটা কথাও বলল না, একটি বারও তাকালো না। ও মা, এটা জিজ্ঞাসা করার জন্য বাইক এখানে ব্রেক করেছিল? আজব লোক তো, আজব লোক। আজ কবিতার কাজকর্ম। জাকুব কিছু দূর গিয়ে ভাবলো, তে প্রতিদিন এই পথ দিয়ে কই যাই, দেখবো আজকে। জাকুব বাইক ঘুরিয়ে তেকে ফলো করলো। তে একটা বাসায় এসে সেই বাসার কলিং বেলে চাপ দিল। জাকুব উকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করতেছে ভিতরে কি হচ্ছে। পরক্ষণে বাসার সামনের রুমের জানালা দিয়ে তেকে দেখতে পেল একটা ছোট মেয়েকে টেবিলে বসে পড়াচ্ছে। ও তাহলে টিউশনি করাতে আসে এখানে। জাকুব বাইক নিয়ে চলে গেল তার বাসার দিকে। তে বাসায় ফেরার সাথে সাথে আসলো জিমিনের কল। কিরে জিমিন, আজ ভার্সিটিতে আসলে না কেন? একটা অনুষ্ঠানে গেছিলাম, কাল আসবো শিওর। আচ্ছা। চুলটা বেঁধে আলো একটা 10 টুকরা করে কেটে ভাজলো তে। হিহি, ভর্তা করলে 2টা আলু লাগে, আর আজ ভাজি করাই একটা লাগলো। এই 10 টুকরা আলু দিয়ে আমার আজকে ভালো খাবার জমবে। গরম ভাত উইথ আলু ভাজা। বাকি দিয়ে আলু আছে সেটা কাল ভেজে নেব। পরশু পেঁয়াজ আর ভাত, তারপরের দিনও পেঁয়াজ আর ভাত। ব্যাস, আগামী 3 দিনের মেনু রেডি। তারপর থেকে কি হবে? টিউশনি না পাওয়া পর্যন্ত খালি ভাত আর নুন খাবো। ডান। আলু ভাজা দিয়ে গরম ভাত খুব মজা করে খেলো তে। এই বুদ্ধি আগে আসলে আমার আরো একটা আলু বেঁচে যেত। ঘরে তো তেল ছিল, ফ্রুটোর বোতলে 1 বোতল তেল আছে। কোনি কাপড় থেকে একটা ডিম ধার নিয়ে সেদিন খাবো ভেজে। না থাক, তেল শেষ হয়ে গেলে বেতন পাওয়ার পর তো কাই আঙ্কেলকে সব টাকা দিয়ে দিতে হবে। উনি 2 মাসের 8,000 টাকা পান। 6,000 টাকা পরের মাসে বেতন পেয়ে ওনাকে দিয়ে বলবো বাকি 2,000 দিতে দেরি হবে। যাই হোক, তেল এত খরচ করা ঠিক হবে না। আমি বরং ডিমটা সেদ্ধ করে নেব, তাই ভালো হবে। বুয়া, চিকেন কই? আমার চিকেন ছাড়া খাবার খেতে মন চায় না, জানো না? আইতাছি, মুরগি হইতে একটু দেরি হইতাছে, রান্নাটা শেষ, নেন খান। জাকুব ফোনে গেমস খেলতে খেলতে আরেক হাত দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ তের কথা মনে পড়লো। আগের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিছে নাকি কে জানে। আমার কি? পরের দিন ভার্সিটিতে আসতেই তে তো অবাক, তাদের ক্লাসরুম কেমন জড়ো হয়ে আছে স্টুডেন্টের ভিড়ে। জিমিন তেকে দেখে খুশি হয়ে ওর হাত ধরে টেনে জড়ো হওয়া লোকালয়ের ভিতরে ঢুকে গেল। হাই জিমিন। হাই তে। হাই। শোনো, আমার এই শুক্রবার বিয়ে, তোমরা দুজনেই আসবা। এই নাও কার্ড। জিমিন তো কার্ড পেয়ে লাফাতে লাফাতে সিটে চলে গেল।
তে নিধিকে অভিনন্দন জানিয়ে জিমিনের পাশে এসে বসলো। কি রে? নিধির বিয়ে, আমরা নাচ গান করবো, তুই এমন মুখটা বাংলার পাঁচ করে রেখেছিস কেন? তুই যাস, আমি যাব না। কিন্তু যাবি না কেন? আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই, কি করে যাব? আর নিধিকে গিফটও দিতে হবে, খালি হাতে তো আর দেওয়া যায় না, সেই টাকা নেই আমার কাছে, তাই যাব না। ও, এই কারণ? দূর বোকা, আমি তোকে আমার একটা জামা দেব, আর গিফট আমি দিয়ে দেব, আমার আর তোর হয়ে। তাও আমি কিছু না নিলে কেমন হবে ব্যাপারটা? বাদ দে, আমি যাব না, তুই যা। দরকার হলে গিফট তুই চুজ করিস, টাকা আমি দেব, তাহলে দুজনের দেওয়া গিফট হবে। তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস। আচ্ছা দেখি। জাকুব, কি সমস্যা তোমার? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? কাল ইউনোকে বললাম তোমাকে বলতে আমার তোমার সাথে কিছু কথা আছে, আর তুমি কি না কথা না বলেই বাসায় ফিরে গেলে? আমাকে একবারও কল করলে না? শোনো জেনি, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু না। বেশি কিছু আমি জানি, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমি শুনতেও চাই না। জাকুব ভাইয়া। নিধি, কি হয়েছে বলো? ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবারে বিয়ে, আপনি প্লিজ আসেন। আপনি আসলে আমি অনেক খুশি হব, প্লিজ প্লিজ। জেনি আপু, তুমিও আসিও জাকুব ভাইয়ার সাথে। কংগ্রেচুলেশনস নিধি, আমি অবশ্যই আসবো। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কার্ডটা নিন। ওয়াও, দেখলে সবাই জানে আমি আর তুমি কাপল, আর তাই আমাদের একসাথে ইনভাইট করেছে, সেখানে তুমি কিনা আমাকে অস্বীকার করতেছো? জাকুব কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই, তুই সারাদিন কার সাথে এমন কথা বলিস দেখি? তে জিমিনের হাত থেকে ফোন নিয়ে দেখলো সুগা লেখা। ওমা, সুগা? কে এই সুগা? তে বিক করে হেসে দিয়ে এক দৌড় দিল। দাঁড়াতে, মজা করিস না প্লিজ, আমার ফোন দে। তে। দিব না, আমি দুলা ভাইয়ের সাথে কথা বলবো। তে জিমিনের দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে। তারপর তারপর আর কি, দুম করে এক ধাক্কা লেগে গেল জাঙ্কুকের সাথে, দুজনেই নিচে পড়ে গেল। বেয়াদব মেয়ে কোথাকার, এটা কি তোমার বাসা নাকি? এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? পুরো জ্যাকেটটা নোংরা করে দিছে আমার। তে চিপায় কামড় দিয়ে তাকিয়ে আছে, সে নিজেও ঘাসের উপর পড়ে গিয়ে বসে আছে। জাঙ্কুকের মেজাজ এমনিতেও গরম ছিল, তার উপর তে আরো গরম করে দিছে। রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেট খুলতে লাগলো সে। তে ভয় পেয়ে ঢোক গিলে উঠে দাঁড়িয়ে গেল, আর জাঙ্কুক তার জ্যাকেটটা খুলে তের হাতে ধরিয়ে দিল। তে ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক বলল, এটা ধুয়ে শুকিয়ে কাল এনে আমাকে দিবে। রিন ডিটারজেন্ট দিয়ে ধোবা, বুঝছো? অন্য ডিটারজেন্টের ঘ্রাণ আমার পছন্দ না। আজব তো, আমি কেন ধুবো? কেন মানে? তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়েছি, আমার জ্যাকেট নোংরা হয়ে গেছে, সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দিবা আমাকে, বুঝছো? তে বেঞ্চে দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। জাগুক মুখ ফুলিয়ে তাকিয়ে আছে সেদিকে। জাগুক, এদিকে আয়, আজকে ফুটবল ম্যাচ আছে, জয়েন হবি না? আসতেছি। জাগুক গিয়ে সুগা ইউনুর সাথে ফুটবল ম্যাচে জয়েন হলো। ভার্সিটি ছুটি হয়ে গেছে, তে হেঁটে হেঁটে টিউশনের দিকে যাচ্ছে। আজ আর ওই পথে জাগুক আসেনি। দেখ বাবা, বাঁচলাম। তে খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে। একটা গলি পার হলেই একটা বড় বিরাট মাঠ পড়ে, জাগুক সেখানেই ফুটবল খেলতেছে। তে জ্যাকেটটার দিকে তাকিয়ে জাগুককে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে। জাগুক, কিক মার। জাগুক জোরে সোরে একটা কিক মারলো। বল গোল পোস্টে না ঢুকে আরেক দিকে গেল, তাও যেদিকে গেল সেদিকে তে ছিল। বল গিয়ে একদম তের গায়ের সাথে পড়ল, মনে হয় কেউ পাথর মেরেছে। তে দুম করে পড়ে গেল রোডের উপর। ইস রে, জনগণ রে আঘাত করলি শেষমেশ, এবার তুই সামলা। মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে, আমি বল নিতে যাবো না, লোকজন ডেকে আবার কিয়ামত করবে। তুই চুপ থাক সুগা, আমি যাচ্ছি। জাগুক মাথার চুল থেকে গাম মুছতে মুছতে এগিয়ে গেল। তে বল সরিয়ে জামা ঝাড়তেছে রাস্তায় বসে বসে। ও তুমি, দাও বল দাও। আপনি আপনি আমার গায়ে বল মেরেছেন? ইচ্ছে করেই এমন করেছেন তাই না? সকালের ঘটনার জন্য প্রতিশোধ নিলেন না? চুপ, আমার বল দাও। তে বল নিয়ে উঠে দাঁড়ালো, তারপর নিজের গায়ের ওড়নাটা খুলে জাগুকের দিকে বাড়িয়ে ধরলো। জাগুক চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওড়না দিতেছে কেন আমাকে মেয়েটা? জাগুক এদিক ওদিক তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি? তোমার ওড়না আমাকে দিচ্ছ কেন? সকালে আমার জন্য পরে গিয়ে আপনার জ্যাকেট নোংরা হয়েছিল, তাই আমাকে সেটা ধুইতে দিয়েছেন। তো এখন আপনার কিক করা বলের কারণে আমি পরে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গিয়েছে, আপনি ধুয়ে আনবেন বাসা থেকে, শুকিয়ে আনবেন, কেমন? আর হ্যাঁ, যে কোনো ডিটারজেন্ট হলেও চলবে, ইটস ওকে। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে।
তে একটু পিছিয়ে গিয়ে বলল, না হলে এক কাজ করেন, আপনার জ্যাকেটটা নিয়ে যান, আমিও আমার ওড়না ফেরত নেব। জাঙ্কুক রেগে দাঁতে দাঁত চেপে তের ওড়না মুঠো করে ধরল। গুড বয়। তুমি এই অবস্থায় টিউশন নিতে যাবে ওড়না ছাড়াই? না তো, আমার তো অন্য উপায় আছে। এক মিনিট। তে তার চুলের খোপা থেকে কাঠিটা খুলে ফেলল। সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর পিঠের নিচ পর্যন্ত চুলগুলো মিলে গেল। তে চুল দুই ভাগ করে সেগুলো তার সামনে নিয়ে আনলো। তারপর হেসে বলল, ব্যাস, হয়ে গেল না? তে হাসতে হাসতে চলে গেল। জাঙ্কুক অবাক হয়ে তে চলে যাওয়া দেখতেছে। তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে। ইউনো আর সুগা ইয়া বড় হা করে তাকিয়ে আছে। হোয়াট? কি রে ভাই, তোর হাতে মেয়েদের ওড়না কেন? সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়লো জাঙ্কুকের হাতে মেয়েদের ওড়না দেখে। জাঙ্কুক মুখ ফুলিয়ে বলল, কিছু না। ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়লো চেয়ারে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কি রে, বললি না ওড়নাটা পেলি কই, আর সেটা ব্যাগে ঢুকালি কেন? কিছু না, বাদ দে, খেলা শেষ, আমি যাই। জাঙ্কুক ব্যাগ নিয়ে বাইকে উঠে বসে বাসার দিকে চলে আসলো। বাসায় ঢুকেই ওড়নাটা ছুঁড়ে মারলো ফ্লোরে। এই মেয়েটার এত বড় সাহস আসে কোথা থেকে? আমার কথা আমাকেই ফিরিয়ে দেয়, বেয়াদব মেয়ে। এদিকে তে জাঙ্কুকের কথা মনে করে হাসতেছে বসে বসে। ম্যাম, কি হয়েছে, হাসতেছেন কেন? না কিছু না। অঙ্কটা লিখে আমাকে দেখাও। বাসায় এসে জাঙ্কুকের জ্যাকেটটা নিয়ে ভাবলো, বাসায় তো রিন পাউডার নেই, ওগুলোর দাম যে বেশি। আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই, এখন কি করব? আচ্ছা থাক, সাবান দিয়েই ধুই, কি আর করার। পানিতে ভেজানোর আগেই তের মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে। হাত ঢুকিয়ে তের চোখ কপালে উঠে গেল। 5,000 টাকা! বাপরে বাপ, এত টাকা নিয়ে মানুষ ভার্সিটিতে আসে, আবার ভুল করে ফেলেও যায়। তে টাকাগুলো তার ব্যাগে রেখে দিল, কাল জাঙ্কুককে দিয়ে দেবে। তারপর জ্যাকেটটা ধুয়ে উঠোনে মেলে দিয়ে আসলো। আলো বেঁধে সেটা দিয়ে গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে। হঠাৎ পিওর মায়ের নাম্বার থেকে কল আসলো। তে কিছুটা ভয় পেয়ে রিসিভ করলো। না জানি বলে আর পড়াতে হবে না। তের গা কাঁপা শুরু হয়ে গেছে। উনি বললেন একটা টিউশনির খোঁজ পেয়েছেন, তার খালাতো বোনের মেয়েকে পড়াতে হবে, ক্লাস 1-এ পড়ে, সব বিষয় পড়াতে হবে, 2,000 টাকা দেবে। তে তো খুশিতে অবাক। অনেক ধন্যবাদ জানালো পিওর মাকে। উনি ঠিকানাটা বলে দিলেন। তে নোট করে নিল সেটা। তে খুশি হয়ে গেল অনেক। কি যে ভালো লাগতেছে তার, মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। মনে হচ্ছে 2,000 না 2 লাখ বেতন। উনি বললেন ভোর 6টায় পড়াতে হবে। যার মেয়েকে পড়াবে সে চায় তার মেয়ে যেন সকাল সকাল ওঠা হ্যাবিট করে নেয়, তাই এই টাইম ফিক্সড করেছেন। তে হ্যাঁ বলে দিল। পরের দিন ভোর 4:30-এ উঠে গেল তে। খুশিতে চোখে ঘুম নেই তার। নামাজ পড়ে এসে সব গুছিয়ে ঠিক করে রাখলো। 5:30-এ বাসা থেকে বের হলো। ভয় লাগতেছে একা একা হেঁটে যেতে, এত দূর। উফ, একটা টাকাও নেই যে একটা রিক্সা নেব। অবশ্য এই সময়ে রিক্সাও পাওয়া যাবে না। গলির পর গলি হেঁটেই চলেছে রে। ঠিকানার বাসাটা আসতেছেই না, মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। অবশেষে বাসার সামনে এসে দাঁড়ালো সে। ইহা বড় 10 তলা বিল্ডিং, কি স্ট্যান্ডার্ড রে বাবা, মনে তো হয় কোটিপতিরা থাকে। পিওর মা বলেছেন 5 তলায় বাসা, যাকে সে পড়াবে। লিফটে করে 5 তলায় গিয়ে এবার পড়লো কনফিউশনে। 2টা ইউনিট, কোনটা ওই মেয়েটার বাসা কে জানে, পিওর মা তো বলে নাই। কোন ইউনিট মনে হয় দরজায় সূর্যমুখীর ফুল সহ টপটা যেটা আটকানো, ওইটাই হবে মনে হয়। এই গিয়ে দরজা নক করলো, কারোর কোনো রেসপন্স নাই। আবারও নক করলো। এ মা, এরা রেসপন্স করছে না কেন? এবারও কারোর কোনো রেসপন্স নাই। জাঙ্কুক হাই তুলতে তুলতে বিছানা থেকে উঠলো। উফ, ইউনো চোখা যে হোক, গন্ডার মতো ঘুমাচ্ছিস কেন? কলিং বেল যে বাজতেছে তোরা শুনিস না? আমি আমার রুম থেকে শুনতেছি, আর তোরা সামনের রুমে থেকে শুনিস না? ধুর। জাঙ্কুক মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুললো। তে মুচকি এসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেললো জাঙ্কুককে দেখে। তুমি? আপনি? তুমি এখানে কি করো? আমার বাসা ঠিকানা পেলে কই? আপনার বাসা এটা আমি জানতাম না, আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে আসছিলাম। ও, তো আমাকে দেখি তোমার মেয়ে মনে হয়? তে চোখ বড় বড় করে বলল, আপনার সাথে কথা বলার মানেই সময় নষ্ট। তে ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতেই জাঙ্কুক ওর হাত ধরে টান দিল। কি? আমার জ্যাকেট কই? আমার বাসায়, এখনো শুকাই নাই। যে বস্তা মার্কা জ্যাকেট আপনার, ভার্সিটিতে আসার সময় নিয়ে আসবো। হাত ছাড়ুন আমার। জাঙ্কুক ভ্রু কুঁচকে তের হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। তে ডান পাশের ইউনিটে নক করতেই একজন মহিলা এসে দরজা খুললেন, তার সাথে একটা ছোট বাবু। বাবুটা মুচকি এসে বলল, তুমি বুঝি আমার মিস? তে হেসে দিয়ে বলল, হুম।
তার মা তাকে ধমক দিয়ে বলল আপনি করে বলতে। মেয়েটা ভয় পেয়ে বলল আপনি। তারপর তের পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। কুকি, ওলে আমার মিষ্টি। জাঙ্কুক এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। মিসেস মিশু হক বললেন, আসো ভিতরে আসো। উনি ডেকে নিয়ে চলে গেলেন। জাঙ্কুক ভিতরে এসে মিষ্টিকে সোফায় বসালো, নিজেও বসে গেল। এই বান্দাটার সাথে মিষ্টির এত ভাব, বাপরে। আমি তো ভাবলাম ওনার মুখ দিয়ে তেতু কথা ছাড়া আর কিছুই বের হয় না। মিস, এই হলো আমার কুকি ভাইয়া, আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয়। এরে আমি চিনবো না? হাড়ে হাড়ে চিনি। ওকে মিষ্টি, তুমি পড়ো, আমি যাই। জাঙ্কুক বাই বলে চলে গেল তের দিকে তাকিয়ে। মিস, আপনি বসো, আমি বই নিয়ে আসছি। তে মিষ্টির কথা শুনে হাসতেছে। জাঙ্কুকের রুমে এসে বিছানায় শুয়ে পড়লো জাঙ্কুক, কিন্তু চোখে তার ঘুম নেই। এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট একটা নিয়ে লাইটার দিয়ে ধরালো। সিগারেট বেশি খাওয়া হয় না তার, এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করে। মন চাইলে খাই, না হলে খাই না। নেশা না যে দিনে 5-6টা খাবে। মিষ্টিকে পড়াতে বেশ লাগলো তের। 7টা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে। জাঙ্কুক সিগারেটের ধোঁয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়তেছে। বিগ ফিল্ডামি, হা হা হা। তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে। তে বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করতেছে। জাঙ্কুক 5তলার উপরে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা তের সামনে ছুঁড়ে মারলো। তে ফোন নিয়ে জিমিনকে ফোন করলো আজ আসবে কিনা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু ফকিন্নিটা মনে হয় ঘুমাচ্ছে। হঠাৎ সামনে কিছু পড়েছে বুঝতে পেরে তে নিচে তাকালো। একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে, এখনো ধোঁয়া বের হচ্ছে। তে চমকে উপরে তাকালো। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে তের দিকে তাকিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। বেয়াত্তর একটা। তে পা দিয়ে সিগারেটটা পিষে ফেললো রুটের সাথে, দাঁতে দাঁত চেপে। জাঙ্কুকের মেজাজ গরম হয়ে গেছে। মন চাচ্ছে 5তলা থেকে নেমে এক ঝুলাই দিতে। যেভাবে পিষাচ্ছে মনে হচ্ছে জাঙ্কুককে পিষাচ্ছে। তে চলে গেল ওখান থেকে। এই মেয়েটার আজকে ভার্সিটিতে গিয়ে 12টা বাজাবো আমি। এত ভাব আর সাহস দেখানোর শাস্তি ওর পেতে হবে। জাঙ্কুক গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়লো। কত বড় বেয়াদব বলে একটা মেয়ের সামনে উপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে? অসভ্য লোক একটা। মন তো চাই ওর জ্যাকেটে বিচুটি পাতা লাগাই দিই। তে বাসায় ফেরার সময় দেখলো একটা দোকানের সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, মহিলা আবার পুরুষও। একজন মহিলা হাতে ইয়া বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বোরখা পরা। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠোয় রাখতেছে, আবার কি সব ভেবে ব্যাগটা খুলে রাখতেছে। তে একটু এগিয়ে গিয়ে মহিলাটাকে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? সবাই এমন লাইন ধরে আছে কেন? উনি বললেন এখানে 10 টাকায় 1 কেজি চাল দেয়, 100 টাকায় 10 কেজি। তে তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে। ইস, আমার হাতে এখন 10 টাকা থাকলে 1 কেজি কিনে নিতে পারতাম। কি করব, বাসায় চালও তো কমে আসছে। কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল, আরে আইডিয়া। কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো সে মেলা থেকে 30 টাকা দিয়ে কিনেছিল। সে আবার ফিরে এসে মহিলাটির পেছনে থাকা একটা যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে মনে হয় তেমন বড় লোক না, তবে গায়ের পোশাক আশাক দেখে মনে হয় সাজগোজ পছন্দ করে বেশি। তে মেয়েটাকে বলল, আপু, আমার এই কানের দুলটা নিবা? আমি 30 টাকা দিয়ে নিয়েছিলাম, তুমি যত দেবে তাই নিব। প্লিজ নাও না, আমি 10 থেকে 12 দিন পরেছি শুধু, এখনো নতুনই আছে, দেখো না। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল, কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। তের পছন্দ অনেক ভালো। মেয়েটা তার ব্যাগ থেকে 20 টাকা নিয়ে রেখে দিল। তে তো মহা খুশি। মেয়েটাকে অনেক ধন্যবাদ জানিয়ে তাকে দুলটা দিয়ে 20 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো। খুশিতে লাফাতে মন চাচ্ছে তার। চাল কেনা হয়ে গেলে তার কোনো চিন্তা নেই, নুন দিয়ে কষলে খেয়ে মাস কাটাতে পারলেই হলো। 20 টাকা দিয়ে 2 কেজি কিনে বাসায় ফিরল তে। চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। চাল যদি 50% হয়, বাকি 50 পোকাতে ভরা আর নষ্ট। এমন করে ঠকালো আমাকে। মানুষ গরিব না হলে তো 10 টাকার জন্য লাইনে দাঁড়ায় না, আর ওরা এইভাবে ঠকায় আমাদের। এর চেয়ে তো 35 টাকায় চালই ভালো। ধুর, মানুষ ঠকানোর জন্য বেঁচে বেঁচে গরিব মানুষই খোঁজে এরা। আমার আগেই বোঝা উচিত ছিল 10 টাকায় 1 কেজি চাল কেন দেবে। নিশ্চয়ই কোনো গোলমাল ছিল, এটা মাথায় একদমই ছিল না। থাক, এগুলো পরিষ্কার করলে যা পাবো তাও চলবে, কি আর করার। আমার জন্মই হয়েছে ঠকে যাওয়ার জন্য। কলিং বেল বাজতেছে। জাঙ্কুক এখনো ঘুমায়নি, 8টা বেজেছে মনে হয়। বলদগুলো ঘুমায় এখনো।
জাঙ্কুক গিয়ে দরজা খুললো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে মুরগি হাতে, সম্ভবত কেটে এনেছে। কে তুমি? আপনি জাঙ্কুক ভাইয়া? কেন? আমি আসমা বেগমের মেয়ে, আপনার বাসায় যে কাজ করে তার। ও আচ্ছা, কি হয়েছে বলো। আম্মা কইলো মুরগি এটা রাখতে, উনি 10টার দিকে আইসা রাইতা দিব। ওকে। জাঙ্কুক মেয়েটার হাত থেকে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলে মেয়েটার কানের দিকে তাকালো। মেয়েটার কানের এই দুলটা তো একদম তের কানের দুলের মতন। তো হে আমি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? গল্পটা যারা যারা আগে দেখছো তারা তো জানে কতটা সুন্দর, আর যারা যারা নতুন দেখতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাইবা। আর আপুর 10টা পর্ব শেষ করে ফেলেছি অলরেডি, মানে লিখিকা আপুর 10টা পর্ব শেষ। আমি 2টা পর্বে 10টা পর্ব শেষ করে ফেলছি, মানে বুঝতে পারতেছো তোমরা, 2টা না 3টা পর্বে। যাই হোক, আজকের জন্য বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। তাহলে টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গিও।